রাষ্ট্রপতি পদত্যাগ করছেন কিনা। তবে রাষ্ট্রপতি যে পদত্যাগ করছেন এটা বিভিন্ন মিডিয়ায় আসছে, মিডিয়া সেন্টার পত্রিকাগুলোতে এবং বিভিন্ন জায়গায়, এবং এমন এমন পত্রিকা তো বলছে যে তোমার হিজবুত তাহরীর যে প্রতিষ্ঠাতা যিনি এখন মন্ত্রী পরিষদের সচিব, যাকে ইনুস গভর্নমেন্ট আগেই নির্বাচনের পরপরই বসিয়ে দিয়ে গেছেন, তাকে নাকি রাষ্ট্রপতি করা হবে। তবে এর ভিতরে অনেকে রাষ্ট্রপতি করা হবে, এটা জাতি কি মেনে নেবে? মানে জাতি এটাকে কিভাবে নেবে? জাতি মানবে না মানবে সেটা হচ্ছে যে পরের প্রশ্ন। জাতি কি করবে না করবে সেটা পরের প্রশ্ন আসলে। তবে রাষ্ট্রপতির ব্যাপারে যতটুকু আমি এখন পর্যন্ত শুনছি কিছু ইনফরমেশন, সেটার মধ্যে এক জায়গা থেকে একটা ইনফরমেশন পেলাম, রাষ্ট্রপতি যখন নাকি ইয়েতে আসছেন, এই যে লন্ডনে আসছিলেন, তখন ওখানে বলা হচ্ছে যে এইটা নাকি এরা মিথ্যাও হইতে পারে, এটা যে সত্য ঘটনা তা নয়। ইনফরমেশন যেটা, যে একটা নিউজ এক জায়গায় দেখলাম যে জননেত্রী শেখ হাসিনার সাথে উনি কথা বলেছিলেন, এবং এই কথা বলার কারণে ওনার এই ভিডিও রেকর্ডটা নাকি ব্রিটিশ গোয়েন্দা সংস্থা তারেক রহমানকে দিয়েছেন। এরপর থেকে তারেক রহমান সিদ্ধান্ত নিলেন যে ওনাকে বের করে দেন। তবে আমার কথা হচ্ছে যে এত বেকুব না রাষ্ট্রপতি যে ইংল্যান্ডে আইসা একটা ফোন, উনি একটা সিম কার্ড থেকে ফোন করেন না। ইংল্যান্ডে আইসা উনি যদি নেত্রীর সাথে কথা বলার চেষ্টা করতেন তাহলে অনেক সোর্স আছে, অনেক সোর্স আছে। ধরো এক্সাম্পল আমি দিলাম যে আমারই বললো যে ভাই নেত্রীর সাথে কথা বলবো, তোমার নাম্বার থেকে একটা ফোন দাও। তা আমি আমার তো নাম্বার ব্রিটিশ নাম্বার যেমন আছে, আমার কাছে ফ্রেঞ্চ নাম্বারও আছে। আমি ওই নাম্বার থেকে হোয়াটসঅ্যাপ লাগাইয়া বা সিগন্যাল লাগাইয়া অমুক লাগাইয়া তমুক লাগাইয়া এক জায়গা থেকে একটা ফোন দিয়া কথা বলাই দিলাম রাষ্ট্রপতিকে। রাষ্ট্রপতি সাহেব কথা বললেন, তাতে কারো কিছু যায় আছে? কে এটার আবার ইয়ে করবে? তো ওই নিউজটা যেমন একটা ভুয়া নিউজ বলে আমার কাছে মনে হয়েছে। তবে আমার কাছে মনে হয় কি জানো, এখানে বিষয়টা ওই রকম না। আমার কাছে মনে হচ্ছে যে দেখো, এই রাষ্ট্রপতি কিন্তু নির্বাচনের পরে আওয়ামী লীগের 14 গোষ্ঠী উদ্ধার করে একটা বক্তৃতা দিয়েছে সংসদে। কয়েকদিন আগে জুলাই শহীদদের উদ্দেশ্যে ওনার একটা বিশেষ চামচামির বক্তব্য তাও আছে। যদিও বক্তব্যগুলা রাষ্ট্রপতিকে লিখে দেওয়া হয়, রাষ্ট্রপতির পেছনে বন্দুক লাগাই দেওয়া হয়, পাশার মধ্যে বন্দুকটা লাগাই দেওয়া হয় যে যা লিখে দিয়েছি তাহাই বলিবা, এর বাইরে বলিলেই আমি গুলি করিয়া দিতে বাধ্য হইব। তা না হলে দেখো বহু মহিলা এমপি বহু জায়গায় বক্তৃতা দিতেছে, দেখবা লিখিত, এবং একজন এমপি মন্ত্রীর সামনে বক্তৃতায় পর মন্ত্রী বলছে যে আমরা লিখে দেওয়ার পরও মহিলা কয়ে যে জয় বাংলা। আচ্ছা, তাহলে রাষ্ট্রপতি কেন কোনো এক জায়গায় যায় জয় বাংলা কইয়া ফেলা না? কারণ হচ্ছে রাষ্ট্রপতির পাশার তলায় কি আছে? বন্দুক, যে আপনার না কইলে টিপা দুমু ধুম করে উইরা যাবেন গা, আপনি শেষ। তো এটা হইতে পারে। আমার যেটা ধারণা সেটা হচ্ছে যেহেতু শেখ হাসিনা বলছেন যে উনি ডিসেম্বরের ভিতরে আসবেন যে কোনো মুহূর্তে, এইটা পুরো প্রশাসন সবার মধ্যে একটা কম্পন শুরু হয়েছে, এবং চিন্তা করতে যদি শেখ হাসিনা আইসা পৌঁছায়, আর যদি ওই সময় রাষ্ট্রপতি ক্ষমতার নিজের ক্ষমতায় নিজে দেখানো শুরু করে, তখন তো একটা বিপদে পড়ে যাবে। সুতরাং তাদের দরকার এমন একটা রাষ্ট্রপতি যেটা তাদের কথা শুনবে, কারণ তারা তো বিশ্বাস করতে পারতেছে না। এখন তুমি বোধহয় কেন ভাই তারেক বিশ্বাস করতে পারতেছে না? ভাই তারেক বিশ্বাস করতে পারতেছে না যে, আমার মনে হয় কি জানো, তারেক, আমি সবসময় একটা কথা বলি যে তারেকের এক দাঁতের বুদ্ধিও বহু লোকের কাছে নেই। এক দাঁতের বুদ্ধি। হঠাৎ করে তারেকের এত মালিশ কেন করতেছেন? না না না, মালিশ করতেছি না, মালিশ করতেছি। ওর এক দাঁতের বুদ্ধিও কেন নাই আমি বলি তোমারে, তারেক ভালো করেই বুঝতেছে যে তার নিজেরই আপন হইতে পারে নাই, সে আবার অন্যের আপন হবে কেমনে? তার মানে ধরো তুমি ছেলে, তুমি তোমার বাপ মারই আপন হইতে পারো নাই, তুমি তোমার শ্বশুর শাশুড়ির আপন হইয়া যাবে, এটাকে হইতে পারে? কোনো না কোনো দিন ফিরে আইসা কামড় একটা দিবেই। তো এখন এই রাষ্ট্রপতি এক সময় ছাত্রলীগ সভাপতি ছিল, পাবনা যুবলীগের সভাপতি ছিল, বঙ্গবন্ধু হত্যা মামলা পরে জেল খাটছে, বহু কিছু হয়ে আসে রাষ্ট্রপতি। এখন এমন হতে পারে যে শেখ হাসিনা হিসাব পাড়া দেওয়ার লগে লগে সে তার আসল চরিত্রে ফিরে যাবে, এইটা ভয়। এখন যার কারণে তারেক জিয়া সহ সবাই মিলে চেষ্টা করলো যে আপনি পদত্যাগ করেন, যেহেতু এই মুহূর্তে সংসদ বন্ধ, আপনাকে ইমপিচ করবো না, এত বেজ্জতি করুন না, আপনি স্বাস্থ্যগত কারণ দেখাইয়া পদত্যাগ করেন। যেহেতু আমি আগে ঘোষণা দিচ্ছি আপনি 27 সাল পর্যন্ত থাকবেন, এখন ইমপিচমেন্ট করলে আবার পাবলিক করে কি রে ভাই আপনি এক মুখে দুই কথা কেমনি কন? আপনি পাছায় আর মুখে কথা কন?
যার কারণে ওইটা হবে না, আপনি স্বাস্থ্যগত কারণ, যে আপনি লন্ডন ঘুরে আইছেন, ডাক্তার দেখে আইছেন, এখন আপনার ধরেন ক্যান্সার হয়ে গেছে বইলা, সবচেয়ে ভালো ক্যান্সার তো হয় যে ওই অন্ডকোষে, প্রোস্টেট হুম, ক্যান্সার। এইটা হইছে বইলা যে আমি এখন পেশাব ধরে রাখতে পারি না, পাম্পাসহ কাম হয় না, সুতরাং আমি পদত্যাগ করলাম। এগুলো লিখে আপনি পদত্যাগ করেন। পদত্যাগ করলে উনি যাইতে পারবেন না। উনার হয়তো বন্দী করা হবে পুরো পরিবার সহ। আমার কাছে এই মুহূর্তে যদ্দূর ইনফরমেশন আছে, উনাদের সমস্ত ব্যাংক অ্যাকাউন্ট অলরেডি চোখে আছে। মানে রেস্ট্রিক্টেড এই মুহূর্তে। বুঝতে পেরেছি। সুতরাং এখন ওই যে শেখ হাসিনা আসার আগে হয়তো এগুলো সব ক্লিয়ার করে ফেলতে চাচ্ছে। ওই যে বললাম তারেকের বুদ্ধি, দাঁতের বুদ্ধিও নাই। সে বিশ্বাস করতেছে না। কারণ হচ্ছে তুমি দুধ এখান কলা থেকে দিয়া তোমাকে রাস্তা থেকে নাপিতের দোকান থেকে তুলে না শেখ হাসিনা তোমারে সর্বোচ্চ পদে দিছে। সেই তুমি যখন হুম, শেখ হাসিনার লগেই বেইমানি করতেছো, আমার লগে যে করবে না তার কেমন? ঠিক এই ঘটনাটা আবার আমাদের ওই যে দুলাভাইয়ের, পয়েন্ট এটা কিন্তু এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। বেঈমানদেরকে কেউ বিশ্বাস করে না, বরং ব্যবহার করে। এবং এই জন্য দুলাভাইয়ের যারা সাথে বেইমানি করেছেন আওয়ামী লীগের ভেতরে থেকে বা ভবিষ্যতে বেইমানি করবেন বা এখনো তলে তলে গুপ্ত বাণিজ্য করছেন, সেটা তোমার দুলাভাইয়ের ক্ষেত্র বুঝে হইতে রাখেন পারে। কিন্তু। দুলাভাইয়ের ক্ষেত্র হইতে পারে। নৌবাহিনী হুম, প্রধান তো পুরো আওয়ামী বিরোধী ছিল। হুম, নৌবাহিনী প্রধান। উনার এক্সটেনশন করল না। উনারে বাদ দিয়া দিল। তো হুম, তখন হয়তো তারেক চিন্তা করছে, বাবারে তুই যেমন শেখ হাসিনার বিপক্ষে গেছিস, তুই আমার বিপক্ষে যাইতেও তোর সময় লাগবে না পয়সাতে। তুইও বাদ। রাইট। এখন আছে সামরিক বাহিনী প্রধান আমাদের ওয়াকা ওয়াকা, ওনারাও বাদ দিতে পারে। আর একটা কথা যদি একটু ইতিহাস ঘাটো, মীর জাফর সিরাজউদ্দৌলারে মারানোর পরে ক্ষমতায় যাইতে না পাইরাও পুরো পরিবারই ধ্বংস হয়ে গেছিল শেষ। বঙ্গবন্ধু হত্যা পরে যিনি এই যে কুমিল্লার যেই নেতা, উনিও কয়দিন হুম, টিকেছিলেন ক্ষমতায়। রাখে নাই কিন্তু। 90 দিন, হ্যাঁ, 90 মানে দিন। বেঈমানকে কেউই বিশ্বাস করে না। একজন বেঈমান যতই যা কিছু হবে হোক, সে আবার বেঈমানি করবেই। কারণ হচ্ছে যে এগুলা কেউ আর ওই যে নিজাম ডাকাইত, এমন না যে নিজাম ডাকাইত আইসা নিজামুদ্দিন আউলিয়া হয়ে গেছে, তেমন তো না। এদের চরিত্রের কাহিনী জানে। আর তারেক নিজেই জানে যে তারেক, সুতরাং সেটাই হবে। এটা আমার কিছু প্রশ্ন আছে। প্রশ্নটা করার আগে আমি কিছু এন্ডোর্সমেন্ট দেই। যারা এই মুহূর্তে এই ভিডিওটা ফেসবুক, ইউটিউবে দেখছেন তাদেরকে অনুরোধ করব আপনারা সবাই ইউটিউব থেকে দেখবেন। রাশেদ হায়দার ভাইয়ের ইউটিউব চ্যানেল এবং এসএস আবির ইউটিউব চ্যানেল থেকে সরাসরি সম্প্রচারিত হচ্ছে আজকের এই স্পেশাল ভিডিওটি। আমরা সকলকে আহ্বান জানাবো ইউটিউব থেকে ভিডিওটি দেখবেন। রাশেদ ভাই, আপনার কাছে প্রশ্ন আছে, কিছু জানার প্রশ্ন। হঠাৎ করে কলকাতা হাই কমিশন থেকে একটা কূটনীতিক পদত্যাগ করেছেন, যার উপর দায়িত্ব ছিল যার উপর দায়িত্ব ছিল এই আওয়ামী লীগের ভেতর থেকে তথ্য সংগ্রহ করে সরকার পর্যন্ত পৌঁছানো। আমি অলরেডি তার পদত্যাগের স্ক্রিনশটটা দেখাই, তা নাহলে তো পাবলিক আবার বিশ্বাস করবে না, তখন বলবে যে সাব্বির ভাই হুদাই একটা কথা বলে। আহ এই যে তারিখ চয়ন নাম করে কলকাতায় বাংলাদেশ ডেপুটি হাই কমিশন থেকে ব্যক্তিগত ও পেশাগত কারণে পদত্যাগ করলো সে। ১.৫ বছর শহরটিতে সুন্দরতম সময় কাটিয়েছেন তিনি, সেটাও জানিয়েছেন। অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের চেষ্টাও তিনি করেছেন। পেশাগত জীবন, অফিস এবং সহকর্মী এবং কলকাতার বন্ধুদের নিয়ে ভবিষ্যতে বই লেখার ইচ্ছা আছে তার, সেটাও জানিয়েছেন। সবার কাছে দোয়াও চেয়েছেন। আল্লাহ সকলের সহায় হন। এখন কথা হচ্ছে, এই যে ব্যক্তিটা আওয়ামী লীগ থেকে যতটুকু তথ্য নেওয়া দরকার, যেভাবে হোক নেওয়া দরকার, যাদের মাধ্যমে নেওয়া দরকার, ঠিকই নিয়ে নিছে। এখন হঠাৎ করে ব্যাক টু দ্য প্যাভিলিয়ন, এর পেছনে কি কোনো রাজনৈতিক স্বার্থ আছে? কি মনে করেন? দেখো এই তারিখ চয়ন ওকে নিয়ে বেশ কয়েকবার, অনেক আগে তোমার চ্যানেলে আমি তোমার এখানে আমি কথা বলেছিলাম। তোমার এখানে আচ্ছা, তারিখ চয়নের বিষয়টা। আচ্ছা। এটা হচ্ছে দর্শক শ্রোতা মন্ডলী, আপনারাও হয়তো মনে করতে পারেন আমার এই কথাগুলো। হুম, ওই সময় তোমার শেখ হাসিনাকে ফেরত আনতে হবে। এটা আন্দোলন, আইনা ফাঁসি দিতে হবে, এই সেই করে বাংলাদেশে যে আন্দোলন চলছিল, ঠিক এই হুম, হুম, ধরনের কিছু পোস্টার শেখ হাসিনাকে পুশব্যাক করো, বাংলাদেশে এই ধরনের কিছু পোস্টার কলকাতা শহরে লাগানোর ব্যবস্থা করছিল। মনে আছে কিনা? তখন ইউনূস গভর্নমেন্ট ছিল। আমি কথাগুলো বারবার বলছিলাম। আমি নিজেও ভিডিও বানায় বলছিলাম। এটার সমস্তটার পেছনে ইনভেস্ট করেছিলেন তারেক চয়নের মাধ্যমে ইউনূসীয় গভর্নমেন্ট। তারেক চয়ন ছিল যে ইউনূসের সবচেয়ে খাস লোক। তাকে কলকাতাতে বসানো হয়েছিল যে মানে শেখ হাসিনার বিরুদ্ধে আচরণ করা এবং শেখ হাসিনার বিরুদ্ধে ওখানে মমতা ব্যানার্জির হয়ে সে কাজ করতেছিল কলকাতাতে।
এগুলো নিয়ে কলকাতার বর্তমান সরকার যারা আছে, বিজেপি সরকার বা অন্যান্য বিরোধী দল যারা আছে, তারা কিন্তু তারেক চয়নের বিষয় ইয়ে করতো না। ওখানে একটা প্রেশার ছিল যে তারেক চয়নকে বের করতে হবে। এবং সে এক পর্যায়ে সে এই যে তারেক জিয়া যাতে দেশে না আসতে পারে, জামাতি প্রোডাক্ট তো এটা, সেটা নিয়েও সে চেষ্টা করছে। দেখো এগুলো সব টোটাল ও হচ্ছে জামাতি ইনভেস্টে ইউনুসের আরেকটা প্রোফাইল। এখন কাহিনী হচ্ছে যে এই তারেক চয়ন এতদিনও ছিল, ওর কিন্তু আরো 6 মাস আছে। 6 মাস আগেই সে আজকে পদত্যাগ অলরেডি করছে। সে কেন করছে জানো? অলরেডি তাকে দেশে ফিরে আসার জন্য চিঠি ইস্যু হয়ে আছে। যে কোনো মুহূর্তে সে চিঠিটা পাইতো আজকে বা কালকে। যার কারণে সে মনে করলো যে এইটা করলে তো আর বেজ্জতি দেয়, তার চেয়ে আমি আগে পদত্যাগ করে পলাইয়া যাই। হয়তো সে পালাইয়া যাবে, সে দেশে ঢুকবে না। কারণ হচ্ছে তারে যারা ব্যাকআপ দিত, জামাত, এনসিপি, ইউনুস কাকা, তারা এখন দেখায় ওদের না। কিছু চামচা কিন্তু এখনো আছে, হ্যাঁ। কলকাতায় এবং ঘুরতেছে। এই তারেক একটা দুইটারে চয়নের সাথে ধরছিও মাঝে আবার মধ্যে। কলকাতাতে থাকা আমাদের বাংলাদেশী দুই একজন ইউটিউবার, সাবেক একজন সংসদ সদস্য, আমি নাম নিব না, এরা সবাই বলে যে এরা নাকি আওয়ামী লীগ। এরাও কিন্তু এ তারেক চয়নকে সহযোগিতা করছে অতীতে, এখনো করতেছে। আমি নাম নিচ্ছি না, তবে আমি বলবো যে বৃহত্তর ঢাকা বিভাগের কিছু লোক আছে, ফরিদপুর বিভাগের দুই একজন ইউটিউবার আছে, যাদের সাথে তারেক চয়নের প্রচন্ড ইয়ে আছে, সখ্যতা আছে। এবং আমি নিজে বেশ কয়েকবার যখন যে শেখ হাসিনা বিরোধী পোস্টার লাগানোর পয়সা নিয়ে প্রিন্টিং প্রেসে গেছিল তারেক চয়ন, ওই সময় তারেক চয়নের সাথে আমি কথা বলার চেষ্টা করেছিলাম যে তাকে আমার চ্যানেলে আনার জন্য, কিন্তু সে আমার নাম এবং ইউটিউব চ্যানেলের ইয়ে শুনে সে আসতে রাজি হয় না। হাঁটাহাঁড়ি ভেঙে যেতে পারে। হ্যাঁ, শুধু তাই এই না, হচ্ছে এই তারেক চয়ন বাংলাদেশ ভারতের ভারতের হচ্ছে জুরি বোর্ডের একজন মেম্বার, খুব প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা, আমি নাম না বলি, তাকে পর্যন্ত নজরদারিতে রেখেছিল। সে কেন? সে হচ্ছে দুই বাংলা নিয়ে ডকুমেন্টারি করত, দুই বাংলার এই যে 71-এর শরণার্থী নিয়ে ডকুমেন্টারি করতো। এই জন্য এবং চিন্তা করা যায়। সম্ভবত এখন ভারতবর্ষের একটা প্রেসারের কারণে, এবং এই যে জামাত ধরা খাইছে। দেখো জামাতের এমপিদের বিভিন্ন চারিত্রিক যে কাহিনীগুলো এই মুহূর্তে আসতেছে, এগুলার পরপরই আসলে একের পর এক ঘটনা ঘটছে। আবার সব ডটগুলা মিলান, আমার কথাই যে বিশ্বাসযোগ্য বা আমি যা বলছি তাই যে হাদিস তা না ভাই, একটু ডট মিলান। জামাত গতকাল একটা ইয়ে ছাড়ছে ওরা, যে ওনাদের যেসব নেতা কর্মীরা যারা পুরুষ, যারা মহিলা স্কুলে বা মহিলাদের সাথে চাকরি করে, তারা চাকরি ছেড়ে শুধু রাজনীতিতে আসতে হবে। আবার মহিলা যারা পুরুষ স্কুল কলেজ বা বিভিন্ন জায়গায় মাদ্রাসায় চাকরি করে, তারা সেটা ছেড়ে। কারণটা কি একটু বুঝেন। এটা নিয়ে কিন্তু জামাতের ভিতরে এখন মতবিরোধ শুরু হয়েছে। জামাত এটা চাইতেছে, কারণ হচ্ছে তাদের এই যে ২ নম্বরই কর্মকাণ্ড সব ধমাধাম ফেসবুকে চলে আসতেছে। এমপি, মন্ত্রী মানে ওই সদস্য থেকে আমির থেকে সদস্য, সবই শালার নারী পিপাসু। এই কারণে একদম। এই ইয়েটা দিচ্ছে। এইটা নিয়ে আবার জামাতের নেতাদের সাথে যখন কথা বলা হয়, তখন তারা বলে যে এটা আপনার সুরা সদস্যদের ব্যাপার, এটা আমরা বলতে পারবো না। এটা কিন্তু ফেসবুকে ঘুরতেছে এই ঘোষণাটা জামাতের নিজের প্যাডে। হুম 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 এরপরে আজকে সে কাহিনী কিছু না কিছু একটা চলছে। খেলা যে আসলে কোন টেবিলে চলছে বা কার পাশা কার টেবিলে, এগুলা বলতে পারতেছি না। কিছু না কিছু তবে একটা একটা জিনিস আপনাকে বলতে হচ্ছে। হবে, সেটা হচ্ছে এই যে দেশে এখন খাদ্য ঝুঁকি, তীব্র খাদ্য ঝুঁকিতে পড়তে পারে বাংলাদেশের 81 লাখ মানুষ, বিশ্ব খাদ্য সংস্থার দাবি। এই বিষয়টিকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? সাব্বির ১,৮১,০০,০০০ মানুষ তীব্র খাদ্য ঝুঁকিতে পড়বে। তার কারণটা কি জানো? এখানে ২ টা কারণ বিদ্যমান। কি কারণ? প্রথম কারণ হচ্ছে যে ইউরিয়া সারের দাম ৫০% বৃদ্ধি পেয়েছে। তার মানে আগে যদি ৳১০০ থাকতো সেটা ৳১৫০। বাংলাদেশে যেই পরিমাণ ইউরিয়া সার এই মুহূর্তে মজুদ আছে, সেটা দিয়ে কোনমতে আগস্ট মানে আগামী মাস পর্যন্ত চলবে। এরপর আর চলবে না। ইউরিয়া সারের দাম বাড়ার কারণ হচ্ছে যে আমাদের ইউরিয়াটা আসে টোটালি সৌদি আরব থেকে এবং রাশিয়া থেকে। তবে যে হরমুজ প্রণালী এবং যুদ্ধ-মুদ্ধের কারণে এই সার এখন আসতেছে না। তার উপরে এখন যে বাবল মন্দিবের উপরে আক্রমণ করতেছে, সৌদি জাহাজের উপরে আক্রমণ করতেছে, সুতরাং সার নাই।
প্রথম কথা হচ্ছে সার না থাকার কারণে, প্রথম জিনিস। দ্বিতীয় জিনিস হচ্ছে যে সরকার কেন আসলে সার আমদানি আরো ৬ মাস আগে করে নাই, বা ইউনিসিও গভর্নমেন্ট কেন করতে যায় না? তার কারণ হচ্ছে কি জানো? ওই যে খাদ্য আমদানি করব, গম, চাইল, তেল সব আমেরিকা থেকে আমদানি করার চুক্তি আছে না আমাদের? সেই চুক্তি যদি আমরা ফুলফিল করতে হয়, খাদ্য যদি আমদানি করতে হয়, তাহলে আমার দেশে যদি খাদ্য উৎপাদন যদি স্বয়ংসম্পূর্ণ থাকে, তাহলে তো খাদ্য আমদানি করবেন কেমনে? আমেরিকান এই পচা চাইল, পচা গম যেটা পৃথিবীর কেউ নেয় না, ইউরোপীয় নেয় না, সেটা আপনার তো আনতে হবে, আমারে খাইতে হবে। সেটা তো আমার দেশের ডাম্পিং সেন্টার করতে হবে। যার কারণে তুমি দেখো যে আমরা এর আগে তোমার এই চ্যানেলে ৩ দিন ৪ দিন আগে আলোচনা করছিলাম যে ৩ জন বিশেষ বিশেষজ্ঞ আসছিল বাংলাদেশে। হ্যাঁ, একজন হ্যাঁ। ছিল যিনি মহামারীর উপরে বিশেষজ্ঞ। একজন ছিল যিনি পশুপালন, পশু সম্পদ এবং খাদ্য এইটার উপরে বিশেষজ্ঞ। এই ভদ্রলোক এরা কেন আসছিলেন? হুম। তাহলে ঐদিন যে ৩ জনের বিষয়ে আলোচনা করছিলাম তার মধ্যে মিডল যিনি পশু এবং খাদ্য এইটার উপরে, পশু খাদ্য, মানুষ খাদ্য এইটার উপরে বিশেষজ্ঞ, তিনি আইসা ৯ দিন কি এমন ইয়ে করছেন? তার হচ্ছে ওই যে ডাম্পিং সেন্টারে চাউল-ডাল আইতে হইব এইটা। হুম, এরপরে এখন হুম। বিশ্ব খাদ্য সংস্থা কইতেছে যে ইয়েতে পড়বে, জিডিপির গ্রোথ দুর্ভিক্ষে। 2.2, আমাদের এখন ক্রয় ক্ষমতা 8 এ চলে গেছে। হয়তো ১-১.৫ মাসের ভেতরে ডাবল ডিজিট এক্সিট করবে। ক্রয় ক্ষমতা আমাদের নাই। তো এই সবকিছু মিলায় ভাই সারই যদি না থাকে, তুমি জমিনে সার দিবে কেমনে? খাদ্য আসবে কিভাবে? এখন হয়তো ওয়ার্ল্ড হয়তো বলতেছে ১,৮১,৮১,০০,০০০। হয়তো আগামী ১ মাস পরে বলবে যে ২,৮১,০০,০০০, ৫,৮১,০০,০০০, ৭,৮১,০০,০০০ হইতে পারে। তবে খাদ্য সংকট যে হবে, চরম হবে, সেটা আগেও জানেন, পরেও জানেন। যদি একটু খেয়াল করে দেখেন, এই যে গত ২ বছর যাবৎ যত রিলিফ কার্যক্রম চলছে, যত রিলিফ, যত জায়গায়, কাজের বিনিময়ে হুম। খাদ্য, বন্যারি সব বস্তার ভিতরে কি লেখা ছিল? শেখ শেখ হাসিনার হাসিনার অবদান। ও না, অবদান। শেখ হাসিনার বাংলাদেশ ক্ষুধা হবে নিরুদ্দেশ। ক্ষুধা হবে নিরুদ্দেশ। তো একটা সরকার ২ বছর বা ২.৫ বছরের খাদ্য মজুত রাখে। খাদ্য তো পচতে পারে, নষ্ট হইতে পারে, পোকায় ধরতে পারে, মজুত রাখে। তো শেখ হাসিনার আমলে যে মজুদ ছিল সেটা তো শেষ। এখন সেই খাদ্য যখন শেষ, আপনারাও তো কিছু করতে পারেন নাই। এখন আপনারা হয়তো কইতে পারেন যে ভাই আমরা তো যুদ্ধের কারণে করতে পারি না। ও ভাই, ইউরিয়া সার যে আমরা বিদেশ থেকে আনতে হয় এটা তো আপনারা জানেন। তখনই আনলেন না কেন? হুম, এই সার তাই তো। আইনা তো স্টক রাখা যাইতো। ইউরিয়া তো রাশিয়া থেকেও আনা যাইতো। ইউরিয়া ভারত থেকেও আনা যাইতো। আনলেন না কেন? কার পচা চাউল, কার পচা মুরগি মানুষ খাওয়ানোর জন্য এই কামে করলেন? মানুষ ক্ষমতায় গেলে চিন্তা করে কিভাবে দেশের মানুষকে ভালো রাখবে। আর এরা ক্ষমতায় আসলে চিন্তা করে কার পাছায় আঙুল দিবে, কিভাবে ডিভাইড অ্যান্ড রুলস পলিসি এপ্লাই করে এই যে বিভাজনের রাজনীতি করবে। আর এই বিভাজনের রাজনীতি করতে যায়া ঘটনা হইছে প্রতিবেশীর সাথে পর্যন্ত এরা দ্বন্দ্ব লাগায়। ঘটনা হইছে কি, আমাদের যেমন অলস মস্তিষ্ক শয়তানের আড্ডাখানা একটা কথা আছে। মস্তিষ্ক যখন হুম, অলস থাকে শয়তানের একদম, আড্ডাখানা থাকে। তার একদম, মানে একদম। ধরো তোমার যখন কোনো কিছু করা লাগবে না, কিছু করলা না, তোমার বাসায় খাওয়ার-দাওয়ার সব আছে। ফুলফিল আপ যে তুমি জানো ৬ মাসের খাদ্য আমার মজুদ আছে। আমার কাছে এই পরিমাণ টাকাও আছে, ৬ মাস আমি নবাবী হালে চলবো। তখন তোমার চাকরি-বাকরি কোনো কিছু ভাল লাগবে না। তোমার খালি অন্য মাথায় খালি শয়তানি বুদ্ধি ঘুরবে। তো শেখ হাসিনা আমার দেশের মানুষের ইকোনমিক অবস্থা, খাদ্যদ্রব্য এমন করে দিছিল যে মানুষ আসলে চিন্তাই নেয় নাই যে কালকে যদি কোনো একটা কিছু ঘটে তখন আমার কি হবে? পাবলিক চিন্তা করে, ধুর ভাই খানাও আমরা কিনতে পারতেছি, পয়সা ইনকাম করি। একটা রিক্শাওয়ালা সারাদিন বাইরে ১২০০-১৪০০ টাকা কামাইছে। সে ৫০০ টাকা হুম, রিক্সার ভাড়া দিছে, ৩০০ টাকা নিজে কাজে বাকি দিয়ে তো ঘর সংসার ভালো চলছে। এখন ওই যে কামাই ছিল, ভালো ইয়ে ছিল, সুতরাং শয়তানিও উদ্রেক করছে। যখন বুঝা যে শেখ হাসিনা সব খাইয়া ফালাইতেছে, চলো, চলো আন্দোলন করি, এই সরকার উল্টাই দিলে আপনারা খুব ভালো সরকার পাইবেন। মানুষও মনে করছে যে হ, এইটাই হইব। যাইয়া দিল মাইর। এখন শেখ হাসিনাও নাই। এখন গোডাউনে চাইলেও নাই। সবকিছু তো যা ছিল ২ বছরে দিছেন। আপনারা তো উৎপাদনেও যান নাই, আনেনও নাই।